Officially, this is our lecture 5. In today's class, we will focus on the topic which is GDP. Last class আমরা এটা নিয়ে আলোচনা করেছি। অলরেডি আমরা হচ্ছে গিয়ে জিডিপি যে definitionটা যেটা সেটা আমরা বুঝেছি। Then how we can calculate the approaches to calculate the GDP, like the expenditure approach and the income approach. We already discussed about that. What are those? Then we get to know about the components in GDP calculation. Components গুলো বলছি যে C টা কি বা I টা কি বা G টা কি, এই যে different যে কিছু কম্পোনেন্ট সম্পর্কে জানতে হয়, আমরা কিন্তু সেগুলো সম্পর্কে জেনে আসছি। দেন হচ্ছে গিয়ে আমরা আরো যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এটা কি বলবো, যে আমরা হচ্ছে গিয়ে কম্পেয়ার করা শিখেছিলাম, যে আমরা দেখা যাচ্ছিল যে একটা কান্ট্রির জিডিপি যে কেন, মানে বাংলাদেশের জিডিপি হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে আসতে পারে, আবার ইউএস এর জিডিপিটা একটু ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। তো এই যে ডিফারেন্স গুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। ফাইনালি আজকের আমরা ক্লাসে চলে যাব। অ্যাকচুয়ালি মেইনলি টুডেস ক্লাস উই উইল ফোকাস অন দ্য টপিক দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন অফ জিডিপি। আমরা জিডিপি ক্যালকুলেট করা দেখবো, অর্থাৎ আমরা অ্যাপ্রোচেস গুলো দেখলে ওখানে কিন্তু আপনাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করে দেখায় নাই যে কিভাবে জিডিপিটা ক্যালকুলেট করা যায়। হ্যাঁ, আপনি যদি একটা ইকোনমির সব মানুষের এক্সপেন্ডিচার যোগ করেন, ইউ উইল ফাইন্ড আউট দ্য জিডিপি। আর সবার যদি ইনকাম আপনি একসাথে সাম করেন, সেখান থেকে আপনি কিন্তু জিডিপিটা পাবেন। তো এই যে করার ওয়েটা, এটা তো আর আসলে এইভাবে বললে এখন সবার ইনকাম যে যে জানাও সম্ভব না। সবার আবার হচ্ছে গিয়ে আমার ওটাকে কি বলে, যে সবার হচ্ছে গিয়ে ইনকামও যেমন যেমন জানা সম্ভব না, তবে তেমনি সবার হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচারটাও কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না। তো এই অ্যাপ্রোচ আছে সেখানে কতগুলো, সেগুলো সম্পর্কে জানবো। দেন আমরা ক্লাসিফিকেশন বলে একটা বিষয় আছে, ক্লাসিফিকেশনটা সম্পর্কে জানবো। সো দ্যাটস ইট। আজকের ক্লাসে আসলে আজকের ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসে আমি বলেছেন যে আমি ব্রেকআউট রুম দিব, এবং আজকের ক্লাসে আমি যে ম্যাথসটা করাবো এটার উপরে হচ্ছে আমরা ব্রেকআউট রুম দিব। অর্থাৎ আপনাকে কিন্তু একটা অ্যাক্টিভিটি থাকবে, সেটা আবার সাবমিট করতে হবে, সেটার উপরে কিন্তু আমার একটা মার্কিং থাকে সবসময়, সেটা আসবে। চলে যাই। তো আজকে আমরা যেটা ফোকাস করব দ্যাট ইজ অ্যাবাউট দ্য ক্যালকুলেশন অফ জিডিপি। জি, রিয়া বলেন, ইউ রেজ ইউর হ্যান্ড। ম্যাম, গত ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। ওই যে 86 পৃষ্ঠা যে পড়তে দিয়েছিলেন না, ওইখানে যে ডিমান্ড কার্ভ ছিল, ওইখানে একটা লাইন ছিল যে আর মানে ডিমান্ড হচ্ছে কার্ভটা আমি আসছি। বুঝাইছে কোয়ান্টিটি ডিমান্ড এবং প্রাইসের মধ্যে ম্যাম হচ্ছে ডিফারেন্স, কিন্তু এই লাইনটা কি বলছে যে ইনফ্লুয়েন্সেস অন কনজিউমারস প্ল্যান পারচেজেস রিমাইনিং দ্য সেম। কোথায় একটু বলবেন আমাকে, আমি একটু যদি দেখতে পেতাম। ম্যাম, ওই যে 86 পৃষ্ঠায় ডিমান্ড কার্ভ ফর এনার্জি বার্স, এটার মধ্যে ছিল যে সেকেন্ড লাইনটা। 86 পেজ, এটা তো 85 পেজ না? জি ম্যাম, আমি স্ক্রিনটা শেয়ার করলে আমার কাছে স্ক্রিনশট নিয়ে ছিল। ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি সব শেয়ার গেলাম। ম্যাম এই যে আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি। আপনি জাস্ট শেয়ার স্ক্রিন অপশনটা প্রেস করেন, তারপর বাকি অপশন গুলো পাবেন শেয়ার করার। ম্যাম হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি বইটা শেয়ার করছি। আমি আপনাকে একটু অ্যালাউ করে, আমি স্টুডেন্টদেরকে অ্যালাউ করে দিচ্ছি, সো দ্যাট আপনি চাইলে ওটাতে মার্ক করতে পারবেন। আমি বইটা শেয়ার করছি, ঠিক আছে? দেখেন তো আপনি মার্ক করতে পারেন কিনা। এটা হচ্ছে 86 পেজ, দেখেন মার্ক করতে পারছেন? ম্যাম আরেকটু নিচে। এখানে gross domestic product can be measured in two ways, by the total expenditure, total income, এখানে
ম্যাম একটা কার্ভ ছিল কার্ভ ছিল সেখানে, ডিমান্ড। জি ম্যাম। ডিমান্ড কার্ভ। তাহলে কি আপনি কার্ভ তো ছিল না, আমরা এই সার্কুলার ফ্লোটা দেখেছিলাম এটাই। ম্যাম ওখানে একটা লাইন ছিল ম্যাম, ওই যে কনজিউমার প্ল্যান পারচেজ রিমেইনিং দ্য সেম, মানে ইনফ্লুয়েন্স গুলা কি কি ম্যাম, মানে অন্যগুলো সেম থাকবে কিন্তু ইনফ্লুয়েন্স গুলা ওটা বলেছিল। আচ্ছা আমি তো মানে আমাকে একটু মার্ক করে দেন অ্যাটলিস্ট, বইটা কি মার্ক করতে পারছেন দেখেন তো, আমাকে পয়েন্টটা বলেন কোন পয়েন্টটা, কি পয়েন্টস এর আন্ডারে ছিল, হাউসহোল্ড এন্ড ফার্মস অর লাইক দ্য গভর্নমেন্ট ম্যাম এক্সপেন্ডিচার? ওটা ছিল যে ডিমান্ড কার্ভ ফর এনার্জি বার্স, এখানে ছিল ম্যাম। ডিমান্ড কার্ভ ফর এনার্জি, এটা এরকম কি পয়েন্ট কোথায় পেলাম? ম্যাম আই থিংক রিয়া মাইক্রো ইকোনমিক্স থেকে হয়তো রেফারেন্স। না না মাইক্রো। আচ্ছা ম্যাম মেসেঞ্জারে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মেসেঞ্জারে আপনি দেন, আমি এটা দেখলেও বুঝবো। ম্যাম এই যে আচ্ছা এটা চ্যাপ্টার 3 এর একটা কোশ্চেন। ম্যাম ওটা তো মানে রিলেট করেছিলাম এখানের সাথে। ওই যে আচ্ছা ঠিক মার্কেট আছে ঠিক আছে ঠিক আছে, প্রসেস সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, আমি যাচ্ছি চ্যাপ্টার 3 পেজ 54। আচ্ছা আমি দেখছি এখানে কি বলছে। চ্যাপ্টার 3 পেজ 4, এটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। ওকে ফাইন, যদি রিলেভেন্ট কোনো প্রবলেম হয় অবভিয়াসলি আই উইল এক্সপ্লেন। হ্যাঁ এখানে কি হয়েছে বলেন এবার। ম্যাম মানে হচ্ছে যে বলেছে যে ইনফ্লুয়েন্স মানে কনজিউমারের উপরে যদি কোনো ইনফ্লুয়েন্স হয় মানে পারচেজ গুলা মানে মানে সেম থাকবে আচ্ছা কিন্তু আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, এই যে এই কথাটা বলছেন, when any factors that influences buying the plan changes that the আচ্ছা এটা আসলে বলছে যেটা, আচ্ছা আমি একটু মার্ক করি বাকিরাও যাতে বুঝতে পারে উনি প্রশ্নটা করেছেন কোথা থেকে। she talk about the change in demand curve, আপনাদের যদি একটু মনে থাকে সেটা হচ্ছে আমরা আমাদের ডিমান্ড কার্ভ যেটা আমরা পড়ে সেটা মাইক্রোতে আমরা পড়েছি, আমরা যে ডিমান্ড কার্ভ যেটা পড়েছি in some cases it will change, দেখা যাবে যে এটা কিন্তু চেঞ্জ হয়, এটার মধ্যে একটা চেঞ্জেস আমরা দেখতে পাই। সো এই মানে শুধু যে প্রাইসের সাথে আমার ডিমান্ড কার্ভটা চেঞ্জেস, প্রাইসের জন্য যে আমার ডিমান্ড কার্ভটা চেঞ্জ হবে বিষয়টা তা না, অনেক সময় দেখা যাচ্ছে যে আদার্স কিছু রিজনও থাকে সেটার কারণে আমাদের ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয়। যেমন হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি আপনাদের পার্কিনের বইটা স্যার ফলো করেছেন, বাড়ি ভাই বাড়ি স্যার নিয়েছেন আপনাদের মাইক্রো। জি ম্যাম বাড়ি জি ম্যাম। উনি মনে হয় পার্কিনের বইটা ফলো করেন। পার্কিন ম্যান কেউ যাই বলি না কেন, কিছু আমরা যেটা জানি যে ডিমান্ড কার্ভটা যদি ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, মানে নিচের দিকে যায় কেন, বিকজ ইট হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ প্রাইস, প্রাইসের সাথে নেগেটিভ রিলেশনশিপ আছে। তো এই নেগেটিভ রিলেশনশিপটা দেখানোর জন্য এটা একটা ডাউনওয়ার্ড স্লোপ কার্ভ হয়, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি ইন্ডিকেট করেন দেখবেন যে when the price is up your demand is down, but when the price is down your demand is up, এরকম একটা রিলেশনশিপ হয়। এখন যদি প্রাইসটাকে আমি না থিঙ্ক করি, অর্থাৎ প্রাইসটাকে যদি আমি কনস্ট্যান্ট না, অর্থাৎ প্রাইসটাকে যদি আমি মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে না ধরি, then there will be lots of reason for that purposes your demand will change। এই যে ডিমান্ড কার্ভটা চেঞ্জেস দেখতে পাবো, যেমন আমরা এখানে অরিজিনাল ডিমান্ড কার্ভ ওয়াজ দিস ব্লু লাইন, বাট আমরা এই ফ্যাক্টরস গুলোর কারণে we can find out now the demand curve has become this pink line। এরকম কিছু ফ্যাক্টরস থাকে যেটার কারণে একটা ডিমান্ড চেঞ্জ হতে পারে, যেটা উনি বলছিলেন যে ম্যাডাম এখানে বলছে when any factors that influences buying plan influences that actually changes your buying plan। হ্যাঁ তো সেটা অ্যাকচুয়ালি দ্যাট ডাজন্ট ডিপেন্ড অন দ্য প্রাইস রেট, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সেই চেঞ্জেস এর গুলোর জন্য আমার কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করে না ডিমান্ডটা। সে ফর এক্সাম্পল আমি এখানে একটা পয়েন্টে আসি যেটা এটা পার্কিনের বইও আছে, ইনকাম। ওকে, so when your income is high, obviously when your income is high you will purchase more, that means whatever the price is you will demand more। এখন যদি আপনার ইনকাম মান্থলি জাস্ট চিন্তা করেন, আপনার ইনকাম যদি মান্থলি 10 লাখ টাকা হয়, সো দ্যাট ম্যাঙ্গোস কেজি যদি 10 টাকা থেকে 100 টাকা হয়ে যায়, আপনার কোনো সমস্যা আছে? আপনার ইনকাম কিন্তু বেশি, আপনি কিন্তু বেশিই কিনবেন। তো ইনকাম যদি বেশি থাকে দেখবেন যে হাই ইনকাম পিপল তাদের জন্য কিন্তু প্রাইস রেট বাড়লে এটা নিয়ে কিন্তু তাদের তেমন কোনো তারা হেডেক দেখায় না, বিকজ অফ দিস রিজন।
প্রাইসটা বাড়লে সেটার ইম্প্যাক্টটা তাদের উপর খুব কম, প্রাইস বাড়ার ইম্প্যাক্টটা তাদের উপর খুব কম। এই কারণে হচ্ছে গিয়ে তারা কিন্তু এই ফ্যাক্টরটা নিয়ে বেশি একটা যেটাকে বলা যায় যে খুব বেশি একটা হেডেক দেখায় না। ঠিক একইভাবে আর একটা রিজন বলি, যেমন পপুলেশন। বাংলাদেশে ওভারঅল সব প্রোডাক্টের ডিমান্ডই বেশি বিকজ অফ দ্য পপুলেশন, বিকজ আওয়ার পপুলেশন ইজ রিয়েলি হাই। অবভিয়াসলি 18 ক্রোর পিপলকে আপনার সাপোর্ট দিতে হলে দেখতেই পাচ্ছেন আমাদের পপুলেশন কি পরিমাণ বেশি। সো এই কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে প্রাইস যাই হোক না কেন প্রোডাক্টের ডিমান্ড থাকে। তো এরকম আদার্স কিছু ফ্যাক্টরস থাকে, ফর দ্যাট রিজন ইউর ডিমান্ড কার্ভ উইল শিফট। আচ্ছা আমি বুঝতে পেরেছি রিয়া ভুলটা করেছে কোথায়। দেখেন আমি এখন যখন পেজটা ওপেন করছি, এটা কিন্তু পেজ 87 এ দেখাচ্ছে, 86, 87, 85। সো উনি যেটা জি করেছে ম্যাম, এইভাবে মানে স্ক্রল করলে ম্যাম এরকম হ্যাঁ দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এ যখন উনি একদম 85 খুঁজতে গিয়েছে, উনি চ্যাপ্টার 3টা পেয়ে গিয়েছে। আমার আসলে আমার বলায় ভুল ছিল, আমার আসলে বলা উচিত ছিল যে আপনার বই যেটা দিয়েছি সেইটার পেজ নাম্বার 86, 87, 85 আমি পড়তে বলেছিলাম। ঠিক আছে, সমস্যা না। তো এইটা রিজন গুলো নিয়ে বলেছেন, তো ওইখানে এটাই বোঝাতে চেয়েছে যে প্রাইস যদিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে প্রাইসের জন্য আমাদের ডিমান্ডটা চেঞ্জ হয়, বাট there are others important factor like these things like the future price, your income, your future income, population, preference, price of the related goods. ম্যানকির বই এইভাবেই, পার্কের বই এরকম রিজন গুলো দেওয়া আছে, এক্সপেক্টেড ফিউচার প্রাইস ওখানে হয়তো এইভাবে দেওয়া। তো এই রিজন গুলোর জন্য কিন্তু আমার দেখা যাচ্ছে যে চেঞ্জেস হচ্ছে। আচ্ছা এখানে কারোরই প্রবলেম না, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, দ্যাটস ইট। তো রিয়া এটা কি ক্লিয়ার বিষয়টা? এটা জাস্ট শিফট ইন ডিমান্ড কার্ভের কথা বলেছে, যে ডিমান্ড কার্ভটা কখন শিফট করবে এটা নিয়ে আসলে জানতে কথাটা এখানে বলেছে। তো চলে যাই, আমরা আজকে হচ্ছে গিয়ে জিডিপি ক্যালকুলেশনে যাব। সো ফর দ্যাট রিজন উই উইল ফোকাস অন দ্য টু টাইপস অফ জিডিপি, ওয়ান ইজ রিয়েল জিডিপি, অ্যানাদার ওয়ান ইজ নমিনাল জিডিপি। তো নর্মালি আমরা যখন জিডিপিটাকে দেখতে যাই তখন আমরা এটাকে দুটো দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটাকে আমরা বলছি হচ্ছে কি নমিনাল জিডিপি, আর একটাকে আমি বলছি একটাকে বলছি হচ্ছে কি নমিনাল জিডিপি, আর একটাকে আমরা বলছি হচ্ছে কি রিয়েল জিডিপি। আমরা এই দুই ধরনের জিডিপি কিন্তু এখানে পাচ্ছি। সো আমরা ক্যালকুলেশনটাতে চলে যাই এবং মানে আমরা ডেফিনিশনটাতে চলে যাই। নমিনাল মিনস আমরা ইকোনমিক্সে যখনই নমিনাল টার্মটাকে নিয়ে আসবো, যেখানে আমরা নমিনাল টার্মটা পাই না কেন, মনে রাখবেন নমিনাল মিনস অ্যাকচুয়ালি দ্য থিং ইন thing we are going to get from the market price. So nominal GDP means the GDP which can be calculated from the current market price. আমরা যে কারেন্ট মার্কেট প্রাইস আছে সেটা থেকে যে জিডিপিটা পাবো সেটাকে আমরা নমিনাল জিডিপি বা এনজিডিপি এইভাবে বলবো। অর্থাৎ এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট আসবে না, উইচ মিনস আমরা ইনফ্লেশন পড়বো, দেখবো যে ইনফ্লেশন বলে একটা টার্ম আসবে, মূল্যস্ফীতি যেটাকে আমরা বলছি, সেখানে আমরা এই এভারেজ প্রাইস লেভেল একটা ইনক্রিজ বা ডিক্রিজ এই জিনিসগুলো বের করার চেষ্টা করো। তো ওই বিষয়গুলো কিন্তু দেখা যাবে যে আমরা কিন্তু আহ ওই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে ক্যালকুলেশনে যাব না। তো যখন দেখা যাবে যে আমরা হচ্ছে গিয়ে আমরা দেখা যাবে যে আমরা এখানে জাস্ট কারেন্ট মার্কেট প্রাইসে কোনো কিছু ক্যালকুলেশন করছি, সেটাকে আমরা নমিনাল টার্ম হিসেবে নিয়ে আসি। যেমন আমার এখন মনে পড়ছে নমিনাল ইনকাম আমরা পাবো, নমিনাল ওয়েজ বলে একটা বিষয় থাকে। নমিনাল ইনকাম বলতে বোঝায় দ্য ইনকাম ইন কারেন্ট মার্কেট প্রাইস, নমিনাল ওয়েজ মিনস দ্য ওয়েজ ওয়েজ ইন কারেন্ট মার্কেট প্রাইস। তো এরকম বিষয়টা। আর রিয়েল বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই ক্ষেত্রে ইনকামটা হচ্ছে গিয়ে মানে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ আমরা এখানে কম্পারিজনে যাব, তখন আমরা রিয়েল টার্মটা ইউজ করি। So nominal GDP means the GDP which calculated from the current market price. That means there will be no adjustment of the inflation and deflation in nominal GDP. আজকের ক্লাসে ব্রেকআউট রুম দিব, সো আপনি যদি ক্লাস যারা যারা এই যে লিখে পাঠাচ্ছেন চ্যাট বক্সে আমাকে, আপনি যদি ক্লাসে অ্যাবসেন্ট হয়ে যান, আমার হচ্ছে গিয়ে ক্লাস যদি অ্যাবসেন্ট হয়ে যান তাহলে যেটা হবে যে আমি কিন্তু আপনি ব্রেকআউট রুম থেকে বের হয়ে যাবেন, সো দ্যাট আপনার এখানে এটা আপনার আজকে প্রবলেম। আজকে ব্রেকআউট রুম যেহেতু দিব, ওটাই বলছিলাম যে ব্রেকআউট রুমটা আজকে হবে, এটাতে জয়েন করাটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে আপনি জয়েন করলে আপনি ইউ উইল গেট দ্য মার্কস, আদারওয়াইজ না। এইটাই। সো নমিনাল জিডিপিতে যেটা ছিলাম যে আমরা তাহলে যখন কারেন্ট মার্কেট প্রাইসে যে জিডিপিটা ক্যালকুলেশন করব সেটাকে আমরা নমিনাল জিডিপি বলবো। অ্যান্ড রিয়েল জিডিপি যেটাকে বলবো, আচ্ছা খাতা কলম নিয়ে ফেলেন যেহেতু আজকে আমরা লিখতেই হবে। সো টাইটেল দেন হচ্ছে
টাইপস অফ জিডিপি। সবাইকে একটু সময় দিচ্ছি, খাতা কলম নিয়ে বসেন। ইশরাত জান্নাত সাথী ম্যাডাম খাতা নিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, সো খাতার উপরে টাইটেল দিয়ে আমরা হচ্ছে টাইপস অফ জিডিপি, জিডিপি দিয়ে ফার্স্ট ওয়ান লিখি হচ্ছে এনজিডিপি, ক্যাপিটাল এন দেন জিডিপি, এইভাবে লিখি, লাইক দিস ওয়ে, এনজিডিপি। তারপরে এটার পাশে একটা ইকুয়াল দিয়ে লিখি হচ্ছে নমিনাল জিডিপি, এখানে যেভাবে লিখেছে, তাহলে আমাদের মনে থাকবে যে জিনিসটা কি এনজিডিপি। আমরা অনেক ক্ষেত্রে এটাকে এনজিডিপি এইভাবে লিখবো। সো নমিনাল জিডিপি লিখি। So nominal GDP means, লেখেন, the GDP, nominal GDP means the GDP which evaluated at current market price, যে স্লাইডে যেটা লেখা আছে। nominal GDP means the GDP which evaluated at current market price. Nominal GDP means the GDP which evaluated at current market price. You can say the GDP which calculated at current market price or adjusted from the current market price. It's up to you. Nominal GDP means the GDP which evaluated at nominal GDP means the GDP which evaluated at current market price. So there will be no adjustment of inflation and deflation in NGDP. এটাও লিখে রাখেন, তাহলে আরো বুঝতে পারবো যখন আমরা রিয়েল জিডিপিটাতে পড়বো তখন এটা বুঝতে পারবো। সো লেখেন, so there will be no adjustment of inflation and deflation in NGDP. এনজিডিপি বলতে কি আমরা নমিনাল জিডিপি বুঝি? নমিনাল জিডিপিটাকেই বোঝাচ্ছে, শর্টকাটে আমরা এনজিডিপি বলছি। So there will be no adjustment of inflation and deflation in, so there will be no adjustment of inflation and deflation in NGDP. আমরা ইনফ্লেশনও দেখতে পারি, অনেক ক্ষেত্রে ডিফ্লেশনও দেখতে পারি। আপাতত মনে রাখি ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, প্রাইস লেভেলটা বাড়াটাকে আমরা ইনফ্লেশন বলছি। এটা নিয়ে আরো ডিটেল আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারটাই আমাদের ইনফ্লেশনের উপর। তো দেয়ার উইল বি নো অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন, অর্থাৎ নমিনাল জিডিপি যখনই আমরা ক্যালকুলেশন করবো এখানে আমরা ইনফ্লেশন বা ডিফ্লেশনে কোনো অ্যাডজাস্টমেন্টে যাব না। মোর স্পেসিফিকলি নমিনাল জিডিপি বা নমিনাল টার্মটা যখন আসে, আমরা এই ধরনের টার্ম যখন ইকোনমিক্সে ইউজ করি আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে যাই না। ওকে, তারপর সেকেন্ড লেখেন হচ্ছে সেকেন্ড টাইপ অফ জিডিপি ইজ রিয়েল জিডিপি। এটাকেও আমরা শর্টকাটে এইভাবে লিখবো, অর্থাৎ আগেরটা যেভাবে লিখলাম আর জিডিপি এভাবে। তো সেকেন্ড টার্মটা লেখেন হচ্ছে, আচ্ছা নমিনাল জিডিপি লেখার পর ওখানে একটু স্পেস রাখেন, কারণ ক্যালকুলেশনটা যাতে আমি একটু বুঝাতে পারি, ওখানে একটা ফর্মুলা বলবো, তো একটা লাইন লেখার মতো স্পেস রাখবেন। দেন রিয়েল জিডিপি লেখেন হচ্ছে রিয়েল জিডিপি, এই যে এখানে যে ডেফিনেশনটা লেখাটা লিখে ফেলেন। Real GDP is an inflation adjusted measurement. Real GDP is just shortcut like an RGDP. Real GDP is an inflation adjusted measurement that reflects the value of all goods and services produced by an economy in a given year expressed in the base year prices. আচ্ছা, আসলে যেটা বুঝেছে আমি একটু ডেফিনেশনটা একটু এক্সপ্লেন করে নিই। রিয়েল জিডিপি মিন্স we are trying to find out the real scenario, so which means we in these cases we are going to compare between the GDP of different year. So when we will compare the GDP between different year, then we will find out the real scenario. That's why its name is real GDP. So when we are trying to compare, we calculated inflation as an indicator here. So that's why real GDP is defined like this way. That means the GDP we will find out with the adjustment of inflation. That's called real GDP. অর্থাৎ ওই যে একটু আগে বলছেন যে there will be no adjustment of inflation and deflation in nominal GDP, but when we talk about the real GDP, there will be adjustment of inflation and deflation in this thing. So definitionটা এখানে দেওয়া আছে, এখান থেকে একটু আমরা লিখে নিব বা আমরা একটু জায়গা রাখি। এখন আসি নমিনাল জিডিপির ক্যালকুলেশন।
সো নমিনাল জিডিপিটা যেটা আমাদের বলছিল যে this thing can be calculated from the current market value, which means আমি একটা মার্কেটে যা আমার যে প্রোডাক্ট আছে সেটা কারেন্ট মার্কেট ভ্যালুতে আমি যদি চলে যাই তাহলেই আমি হচ্ছে গিয়ে I can calculate the nominal GDP. Say for example there is an economy, it produces only two goods, one is rice, another one is wheat. So when we are going to calculate the nominal GDP for that economy, the formula will be look like NGDP is equal to, suppose here P means P1 means the price of rice and Q1 means the quantity of rice. So price of rice will be multiplied by, that means the current price, that means the market price of rice will be multiplied by the quantity of rice. That means the product you have. Then the same way the price of wheat will be multiplied by the quantity of wheat. That's it. So this is our nominal GDP. Nominal GDP যখন আমরা ক্যালকুলেশনে যাব এখানে যেটা হবে যে আপনার হচ্ছে গিয়ে যতগুলো প্রোডাক্ট থাকবে না কেন সেই প্রোডাক্টের কারেন্ট মার্কেট প্রাইসের সাথে আমি ওটার কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব, দেন উই জাস্ট অ্যাডজাস্ট দেম, দ্যাট মিন্স সবগুলোকে আমরা একসাথে যোগ করে নেব। এভাবে হচ্ছে গিয়ে আমরা নমিনাল জিডিপি পাবো। সাপোজ আমরা এখানে হয়তো রিয়া জিজ্ঞাসা করতে পারছে ম্যাডাম এখানে যদি থার্ড আর একটা আমার হচ্ছে প্রোডাক্ট আসতো সেক্ষেত্রে আপনি এখানে আপনি তাহলে সেটা আনবেন, তাহলে আমি ধরেন সেই প্রোডাক্টের প্রাইসটাকে আমি ধরে নিলাম যে P3, সো P3 মাল্টিপ্লাই বাই Q3, অর্থাৎ সেটা কোয়ান্টিটি আমি Q3 এইভাবে ধরে নিচ্ছি। বা ধরে এইভাবে আমরা যে অসংখ্য প্রোডাক্ট যেটা মার্কেটে পাবো, একদম আমরা যেটা বুঝি যে আসলে মার্কেটে তো আসলে ইনফাইনাইট প্রোডাক্ট থাকে, এই ইনফাইনাইট প্রোডাক্টটাকে যখন আমি কাউন্ট করবো তো এটাকে আমরা এইভাবে দেখাবো যে আচ্ছা এখানে যেটা আমি পাশাপাশি লিখছি কিন্তু অরিজিনালি এটা লিখতে হবে হচ্ছে একটু নিচে, লোয়ার ক্যাপস আসবে, মানে এটা হবে হচ্ছে স্মল n, সো pn মানে প্রোডাক্ট নাম্বার অফ nth নাম্বার অফ প্রোডাক্ট এটা বোঝাতে qn। সো এইভাবে আমার কিন্তু আসবে, অর্থাৎ আমি যদি অসংখ্য প্রোডাক্ট নেই সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এন্ড কোয়ান্টিটিকে যদি আমি মাল্টিপ্লাই করি উই উইল ফাইন্ড আউট দ্য নমিনাল জিডিপি। সো এখানে কিন্তু P1 টা একটু নিচে হবে, কিউ মানে কি P1 লোয়ার ক্যাপস হবে, Q1 লোয়ার ক্যাপস হবে, এভাবে। তো আমি যদি এইরকম তিনটা প্রোডাক্ট নিয়েও কাজ করি সেক্ষেত্রে যেটা হবে যে প্রত্যেকটা প্রাইস কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করব, দেন সবগুলোকে অ্যাড করব, দেন উই উইল ফাইন্ড আউট নমিনাল জিডিপি। In the same way for nth type of product we will took the price of specific product and the quantity of specific product and multiply them and we will find out the nominal GDP. So write down the formula just below the definition you have written on your lecture, that is NGDP. NGDP নিচে এই ফর্মুলাটা লিখে রাখেন যে P1 into Q1 plus P2 into Q2 plus P3 into Q3 dot PN into QN, এইভাবে। সো আমরা বুঝলাম কি, আরো যদি সুবিধার জন্য লিখতে চাই ওর নিচে আবার ইকুয়াল টু দিয়ে আরেকটা লাইন লিখে রাখেন তাহলে আপনার মনে থাকবে, সেটা হচ্ছে গিয়ে যে NGDP means price multiply by quantity. ম্যাম কোয়ান্টিটি কি কেজিতে হবে? কোয়ান্টিটি ওখানে যে ইউনিটে দেওয়া থাকবে, কোনো ক্ষেত্রে এটা কেজিতে হতে পারে, কোনো ক্ষেত্রে এটা পিস হিসেবে আসতে পারে, এভাবে যেভাবে দেওয়া থাকবে। লিটারে যদি আমি লিকুইড নিই এটা লিটারে যদি দেওয়া থাকে, ওটা যেটা ইউনিট মেজারমেন্ট যেটার জন্য যেভাবে হয় সব ক্ষেত্রে যে ইউনিফর্ম একটা ইউনিট আমার আসতে হবে এমন কোনো বিষয় নাই। যে আমি আমি অ্যাপল নিচ্ছি এন্ড আমি হচ্ছে গিয়ে অয়েল ক্যালকুলেট করছি, তো অ্যাপল কিন্তু আমরা কেজিতে ক্যালকুলেট করি, আবার অয়েলটা ক্যালকুলেট করেছি লিটার বেসিসে। তো দুইটাকে যে আমার একসাথে মানে দুইটাকে যে আবার কেজি বা লিটারে কনভার্ট করে নিতে হবে এরকম কোনো বিষয় নেই। কোয়ান্টিটি স্পেসিফিক যে প্রোডাক্টটা নিব সেটার কোয়ান্টিটিটা হলেই হলো। আচ্ছা, সো তাহলে আমরা যেটা বুঝলাম যে when we are going to calculate the nominal GDP আমরা জাস্ট যেটা করব যে price will be multiplied by the quantity। আমি এখন একটু শেয়ার করি আমরা যেটা আসলে আমি কোশ্চেনটা যেভাবে করব সেটা দেখানোর জন্য। সো এরকম আমরা দেখা যাবে যে একটা টেবিল শেয়ার করব। আমি নরমালি কোশ্চেনটা এইভাবেই করি, এই টেবিলে দেখা যায় যে স্পেসিফিক ইনফরমেশন থাকে, যেমন আমি এখানে একটা জিডিপি ক্যালকুলেশন দিয়েছি যেখানে বলেছে ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফলেটেড এন্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট
of 2016, 17, 18 from the following information. এটা CO3 দেওয়া means হচ্ছে এটা একটা psychomotor domain question, that means এটা higher order learning. আপনি এখানে শেখার পরে শেখাটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করতে পারছেন, এখানে পাচ্ছেন। সো we can see there are 4 different year 2015, 16, 17, 18 এবং এখানে আমরা কতগুলো প্রোডাক্ট নিয়েছি লাইক টি-শার্ট, apple and tomato, and for t-shirt we took it as per piece, but for tomato and apple we took it for tomato it's also in pieces, but for apple it's on pieces, but for tomato it's on kg. কোয়ান্টিটিটা কেজিতে ক্যালকুলেট করেছি। So then যখন আমি nominal GDP calculation করি, it's not my headache whatever the unit they are carrying, just my headache is to find out the nominal GDP. So we will multiply the price with the specific product price with the quantity and just add them and we will find out the nominal GDP. এইভাবে আমরা কিন্তু বের করব। দেন আমরা চলে যাব হচ্ছে যে টার্মে, সেটা হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি। সো রিয়েল জিডিপি মিনস, আমরা যেটা রিয়েল জিডিপি ডেফিনেশনটা দেখতে বলেছিলাম, আমি এই স্লাইডটা আজকে শেয়ার করে দেব। তো এখানে আমার আবার হচ্ছে একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি একটা প্রোডাক্ট বলেছি, যে একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে উইন্ডো ওয়াশ, আর একটা বলেছে বেসবল, আর একটা বলেছে হ্যামার। সো আমরা সেক্ষেত্রে 2006 বা 7 দুইটা ইয়ারে নমিনাল জিডিপি বের করার চেষ্টা করেছিলাম। আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে জাস্ট each of the product, সেই প্রোডাক্ট গুলোর প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে we find out the nominal GDP. Say for example, এই যে এইভাবে লিখছে quantity of 2006 into multiply by the price of 2006. So for window wash, its price is a specific price is multiplied by its quantity. For baseball, its specific price is multiplied by its quantity. Then adjust করেছে হচ্ছে hammers, its specific price is multiplied by the quantity. So finally, we get the total GDP, nominal GDP is $6,150. And one more thing, GDP, obviously GDP will be calculated in money term. তো যেই দেশের জন্য, বাংলাদেশের জন্য নিলে হয়তো একটা টাকাতে আসতে পারে, মানে আমি যেই মানে প্রাইসটাকে যেই ইয়াতে দিব, অর্থাৎ যেই ইউনিটে দিব সেটাতে কিন্তু আসবে। সো ডলারে দিলে ডলারে, পাউন্ডে দিলে পাউন্ডে, এভাবে। সো ফর এক্সাম্পল ইন 2007 একইভাবে সেখানেও আমরা হচ্ছে গিয়ে নমিনাল জিডিপি ক্যালকুলেশন করেছি। সেখানে আমরা কি করেছি, সেখানে কিন্তু স্পেসিফিক যে প্রাইস গুলো ছিল, সাপোজ হচ্ছে গিয়ে উইন্ডো ওয়াশিং, সেটার জন্য আমরা স্পেসিফিক কিছু প্রাইস পেয়েছিলাম। 2007 এর প্রাইস এন্ড কোয়ান্টিটি, অবভিয়াসলি প্রাইস কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্ট আসতেই পারে, আবার নাও আসতে পারে। আচ্ছা, আমি আবার আমার হচ্ছে গিয়ে টেবিলটা দেখাই, তাহলে বুঝবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি in 2015 we produced like 30 units of t-shirt, but 2016 it was 40 units, then 2017 it's 55, 2018 is 60. So একই যে হবে তার আবার প্রাইসিং এও কিন্তু চেঞ্জ আসছে। আবার অনেক সময় যে বাড়বে তাও না, অনেক সময় কমেও যেতে পারে। যেমন ফর টমেটো আমরা দেখতে পাচ্ছি in 2017 we produced 70 kg tomato, but in 2018 we produced 65 kg tomato. So tomato মানে প্রাইস, মানে প্রোডাক্টের কোয়ান্টিটি যে বাড়বে এরকম কোনো কথা নেই, কোয়ান্টিটি বাড়তেও পারে কমতেও পারে। একইভাবে প্রাইসও যে বাড়বে এমন কোনো কথা নেই, এখানে বাড়তেও পারে কমতেও পারে, এটাই কিন্তু আমার কথা ছিল। যেমন এখানে আমরা দেখেছি যে অনেকখানি বেড়ে গেছে, আবার অনেক জায়গায় দেখেছি তেমন একটা বাড়েও না, এরকমও কিন্তু হতে পারে। So main thing is that when we going to calculate the nominal GDP, just the price, that means the current market price, will be multiplied by the quantity of that product. Then we when we adjust, then we will find out the nominal GDP. Okay, the next thing is real GDP. So real GDP calculation এর জন্য দুটো স্টেপ আছে। রিয়েল জিডিপি ফর্মুলাটা আমরা একটু লিখি, এটা হচ্ছে গিয়ে একটা শর্টকাট ফর্মুলা যেটা আমাদের মনে থাকে। সো আর জিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস, একটু ব্র্যাকেটে লিখি easier,
quantity that we'll find out from the current year. So আমরা যখন রিয়েল জিডিপি ক্যালকুলেশন করব, এখানে যেমন একইভাবে আমরা প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব, বাট দ্য ডিফারেন্স ইজ হিয়ার দ্য প্রাইস অফ বেস ইয়ার উইল বি মাল্টিপ্লাই বাই দ্য কোয়ান্টিটি অফ কারেন্ট ইয়ার। অর্থাৎ এখানে আমাদের একটা বেস ইয়ার ধরার বিষয় আসবে, এবং আরো যে বিষয়টা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা বেস ইয়ার ধরার বিষয় আসবে, এবং আরো যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গিয়ে যে হোয়াট ক্যান আই সে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কিন্তু কোয়ান্টিটিটা আবার কারেন্ট ইয়ার থেকে নিব, এবং বেস ইয়ার ধরার বিষয় থাকবে, বেস ইয়ারের প্রাইসটাকে আমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। সো স্টেপ ওয়ানে ম্যাম বেজিয়ার কি? যে ইয়ারটার সাথে আমরা আসলে কম্পেয়ার করব সেটাকে আমরা এখানে বেস ইয়ার ধরে নিব। আচ্ছা তো আমি আসবো, আমি বেস ইয়ারটা কিভাবে ধরবো এটাও বলবো, প্লাস হচ্ছে কি কম্পেয়ারটা কিভাবে করব সেটাও আসবো। বাট মোটামুটি আমরা যখন বেস ইয়ার যেটাকে নেই সেটা এটার সাথে আমরা কম্পেয়ার করি, সেটাকে আমরা বেস ইয়ার করি। So suppose এই যে রিয়েল জিডিপি আমি যখন ক্যালকুলেশন করছি, সো বলছিল যে প্রাইস উইল বি ফ্রম উইল ফাইন্ড আউট ফ্রম দ্য বেস ইয়ার এন্ড দ্য কোয়ান্টিটি ফ্রম দ্য কারেন্ট ইয়ার। সো আমরা প্রথমে যেটা করব, যে যেহেতু আমরা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করছি, ইনফ্লেশন মানে কি ইনক্রিজ ইন প্রাইস লেভেল। সো আমার এই বছর প্রাইস আসলে বাড়লো কি বাড়লো না এটা আমি বুঝবো কি করে, যখন আমি লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করব বা কোনো একটা স্পেসিফিক ইয়ারের সাথে কম্পেয়ার করব। একটা বছরের ইনফরমেশন দেখে কিন্তু আসলে একটা বছর ইনফরমেশন দেখে কিন্তু আসলে সেই ইকোনমির আপনার হচ্ছে গিয়ে আপনার রিয়েল মানে মানে ইনফ্লেশন বের করা পসিবল না। সো এখানে একটা কম্পারিজনের বিষয় চলে আসে। তো এখানে আমরা কম্পেয়ারটা নর্মালি করি হচ্ছে গিয়ে প্রিভিয়াস কোন ইয়ারের সাথে, যে এই যে ইয়ারের সাথে কম্পেয়ার করবো সেটাকে আমরা বেস ইয়ার বলবো। তো বেস ইয়ার কিভাবে নিব সেটাতে আসবো, আগে একটু বুঝে নিই। তো আমাদের যেটা হবে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফিক্স দ্য বেস ইয়ার. Then when we fix the base year, we took the price from that base year and quantity of specific product from the current year. Then we multiply them. Then একইভাবে যখন আমি প্লাস করব মানে অ্যাডজাস্ট করব, সবগুলোকে যোগ করব, we will find out the real GDP. তো এর জন্য আবারও আমাদের যেটা হচ্ছে গিয়ে আমাদের ওই টেবিলটাতে চলে যাই। So in this table already you can see, আমি এটা আমার এটা সুবিধার জন্য আমি এভাবে বানিয়ে রেখেছি, আমার এটা দেখাতে সুবিধা হয়। মোটামুটি আমি এটা 1-1.5 সেমিস্টার ধরে করছি, গত সেমিস্টার এটা বানিয়েছিলাম, এটা ওই হেল্পটা আমি এখনো নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি 4টা বছর নিয়েছি, 2015, 16, 17, 18। বাট দেখেন দ্যাট দেখো সরি দেখেন এখানে হচ্ছে যে দ্য ওল্ডেস্ট ওয়ান, একদম প্রিভিয়াস যে ইয়ারটা ছিল 2015 যেটা ছিল, সেটার উপরে আমি একটা ইয়েলো কালার একটু হাইলাইট করেছি, এবং ওটার যে ওই ইয়ারে যে প্রাইস গুলো ছিল ওই ইয়ারে যে প্রাইস গুলো ছিল সেটার উপরে আমি ইয়েলো কালার হাইলাইট করেছি। আচ্ছা এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে, আচ্ছা একটু জাস্ট 10 সেকেন্ড। ওকে, সো এখানে আমি হাইলাইট করার চেষ্টা করছিলাম, পারলাম না, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে যদি একটু নোটিস করে দেখেন, এই যে 4টা বছর আছে, এই 4টা বছরের মধ্যে সবচেয়ে পুরাতন যে বছর যেটা, সেটা হচ্ছে 2015। সো আমরা নর্মালি বেস ইয়ার হিসেবে নেই হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ওয়ান, অর্থাৎ যেই বছরটা সবচেয়ে পুরাতন আমরা পাবো, সবচেয়ে পুরনো যে বছরটা থাকবে সেটা সাধারণত আমরা বেস ইয়ার হিসেবে ধরে নিই। যেমন এখানে আমাদের সবচেয়ে পুরাতন বছর দেওয়া আছে 2015, আমরা দেখেই বুঝতে পারছি সবচেয়ে আর্লি আমাদের যেটা আসে সেটা হচ্ছে 2015, সে কারণে আমরা কিন্তু এইটাকে হচ্ছে গিয়ে আপনার এটাকে কাউন্ট বেজিয়ার। করলাম, বেস ইয়ার হিসেবে ধরে নিলাম। এখন প্রশ্ন হতে পারে যে ম্যাডাম যদি
আমার এখানে আর একটা বছর অ্যাড করতেন 2014, তো সেক্ষেত্রে কি আপনি ওটাকে বেস ইয়ার হিসেবে ধরে নিতেন? হ্যাঁ, আমি কিন্তু ওটাকেও তখন বেস ইয়ার, আচ্ছা একটু ওয়েট করেন তো, ফোন আসতেছে, আমার একটু বুঝতে হবে এটা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে যখনই হচ্ছে গিয়ে আমরা প্রাইসটা নিচ্ছি, আমরা যখন হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যাচ্ছি, তো এখানে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে হচ্ছে উই হ্যাভ টু টেক দ্য বেস ইয়ার, যে বেস ইয়ারটা যেটাকে পাবো সেটার সাথে হচ্ছে গিয়ে বেস ইয়ারের প্রাইসটাকে আমাদের কনস্ট্যান্ট ধরে নিতে হবে। দেন আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো, অর্থাৎ রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যাব। তখন আমরা বেস ইয়ারের প্রাইসটাকে কারেন্ট ইয়ার যেগুলো থাকবে সেগুলোর কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, এবং সেখান থেকে আমরা হচ্ছে কি আমাদের রিয়েল জিডিপিটা পাবো। যেমন এখানে এখন প্রথম প্রশ্ন দাঁড়ায় যে ম্যাডাম হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য বেস ইয়ার। যদি আমি মেনশন করে দিই, সাপোজ অনেক ক্ষেত্রে আমি টিচার মেনশন করে দেয় যে দিস ওয়ান উইল বি বেস ইয়ার লাইক 2015, 16, 17, যে কোনো একটা ইয়ারকে আমি বেস ইয়ার বলতে পারি। যদি আমি মেনশন করে দিই তাহলে তো ভালো, আপনি সেটাকে বেস ইয়ার ধরবেন এবং সেই ওয়েজ কাজ করবেন। কিন্তু যদি মেনশন না করি সেক্ষেত্রে যেটা হবে যে তখন ইউ হ্যাভ টু টেক দ্য আর্লিয়েস্ট ওয়ান, যেটাকে আমি বলছিলাম যে বা দ্য ওল্ডেস্ট ওয়ান যেটা, সেটাকে আমরা হচ্ছে গিয়ে উই উইল টু ইট অ্যাজ বেস ইয়ার। যেমন এখানে আমার সবচেয়ে পুরাতন বুড়ো যেটা হচ্ছে সেটা হচ্ছে 2015, সো ওকে হচ্ছে গিয়ে আমরা বেস ইয়ার ধরে দিব। এবং দেখেন এখানে কোথাও কিন্তু আমি মেনশন করিনি হুইচ ওয়ান উইল বি দ্য বেস ইয়ার। দেন বেস ইয়ার ধরার সাথে সাথে বোঝার জন্য আমি কি করেছি, ইয়েলো কালারে হাইলাইট করে দিয়েছি। কি হাইলাইট করলাম দেখেন, প্রাইস গুলোকে হাইলাইট করলাম, কজ আমি যখনই এখানে রিয়েল জিডিপি ক্যালকুলেশন করব আমার এই বেস ইয়ারের প্রাইস গুলো কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আমি এগুলাকে একদম কনস্ট্যান্ট দেবো, কিন্তু কোয়ান্টিটিটাকে আমি ডিফারেন্ট ইয়ার থেকে নেওয়া শুরু করবো। তো এখন আমরা আসেন ম্যাথসটা করি, করলে বুঝবো। তো আমরা প্রথমে রিয়েল জিডিপি বের করছি, সরি নমিনাল জিডিপি বের করছি কোন বছরে। আমি আচ্ছা এটা একটু জুম করি, তাহলে আপনাদের দেখতে আর একটু সুবিধা হবে। সো আমি প্রথমে হচ্ছে যে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা 2015 এর প্রথমে হচ্ছে গিয়ে নমিনাল জিডিপি বের করছি। সো 2015 এ যখন নমিনাল জিডিপি বের করলাম, আমরা কি করলাম, আমরা প্রথমে টি শার্ট নিলাম। টি শার্টের কোয়ান্টিটি কি ছিল 30, প্রাইস ছিল কি $3। তারপরে নিলাম কাকে, তারপরে নিলাম হচ্ছে অ্যাপলকে। অ্যাপেলের কোয়ান্টিটি কি ছিল 20, এটা প্রাইস কি ছিল $2.5। দেন আমি নিলাম হচ্ছে গিয়ে টমেটোকে, টমেটোর প্রাইসটা নিলাম হচ্ছে গিয়ে, টমেটো ছিল 40 কেজি, দেন টমেটোর প্রাইসটা ছিল হচ্ছে $1.2 আর কোয়ান্টিটি ছিল 40 কেজি, আমি সেটাকে নিলাম। তো এইভাবে দেখেন আমরা কিন্তু জাস্ট প্রাইস উইল মানে প্রাইস যেটা ছিল প্রাইসটাকে জাস্ট হচ্ছে কি নমিনাল জিডিপিতে আমার যেটা সিস্টেম ছিল। তো আমার কথা কি শুনতে পাচ্ছি? জি ম্যাম, শোনা জি ম্যাম, যাচ্ছে। শুনতে পাচ্ছি। তো আমার যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাকে আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, করে কিন্তু আমরা নমিনাল জিডিপি পেয়েছি। আর কিন্তু কিছু করি না, যে প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইস টাইমস কোয়ান্টিটি, এইভাবে আমি নমিনাল জিডিপি বের করে নিয়েছি। সে ফর এক্সাম্পল আমি যদি 2016 এ নমিনাল জিডিপি বের করতে চাই, আচ্ছা দাঁড়া 2016 এ বের করা আছে এখানে, 2016 এ যদি নমিনাল জিডিপি বের করতে, যেমন এই যে নিচে এখানে 2016 এ নমিনাল জিডিপি বের করা আছে, যেটাকে আমি গ্রে কালার করছি। একইভাবে দেখেন, জি বলেন স্যার। মনে হইলো অনেক দ্রুত কথা বলতেছেন, মানে আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি আমি এমনিতেই মানে একটু খুব তাড়াতাড়ি শুনতে পাচ্ছিলাম, এর জন্য ইন্টারাপ্ট না করলাম। আমি একটু কথা একটু ফাস্ট বলি, আচ্ছা আমি একটু স্লোই বলছি। আচ্ছা না, ঠিক আছে, আমি ভাবছি আমার ইয়েতে প্রবলেম। আমি কথা একটু ফাস্টও বলি, আবার সরি। অনেক সময় নেটের জন্য ফাস্ট শোনা যায়, আচ্ছা আমি একটু স্লো বলছি। ঠিক আচ্ছা। একইভাবে 2016 এ যখন নমিনাল জিডিপি বের করার চেষ্টা করলাম, আমরা কি করলাম, সেম থিং, আমরা প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, জাস্ট এটা। তো এখানে দেখেন ফর এক্সাম্পল টি শার্টের জন্য আমার প্রাইসটা কি ছিল, টি শার্টের জন্য সরি টি শার্টের আমার কোয়ান্টিটিটা কি ছিল 40 ইউনিটস, এই যে 40, প্রাইস ছিল হচ্ছে $3.5, $3.5 মাল্টিপ্লাই করলাম, প্লাস অ্যাপেলের জন্য কোয়ান্টিটি ছিল 33, প্রাইস ছিল হচ্ছে $3, মাল্টিপ্লাই করলাম, প্লাস টমেটোর জন্য কোয়ান্টিটি ছিল 55, প্রাইস ছিল হচ্ছে কি $1.5, আমি মাল্টিপ্লাই করলাম, করে আমি সবগুলোকে যোগ করলাম, জাস্ট ক্যালকুলেটর প্রেস করেছি, করে এখানে 3 to 1.5 আমি প্রাইস পেয়েছি, মানে এটা নমিনাল জিডিপি অফ 2016. In the same way, if we want, we can find out the nominal GDP of